হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমরা বর্তমানে একটি জৈবিক বিপর্যয় করোনার কারণে লকডাউন এবং তার ফলে প্রত্যেকেই গৃহবন্দী। আমাদের স্কুলও বন্ধ, কিন্তু তোমরা সচেতন, তাই নিজের নিজের পড়াশোনাটা প্রত্যেকেই নিজের বাড়িতে সাধ্যমতো চালিয়ে যাচ্ছ। স্কুল বন্ধ থাকায় আমাদের শিক্ষাদান পদ্ধতিটা বন্ধ হয়ে গেছে। তাই আমরা আজ উন্নত যোগাযোগ ব্যবস্থার একটা পদ্ধতি বা মাধ্যম ইন্টারনেট, সেই ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের বন্ধ হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে বা শিক্ষাদানকে পুনরায় চালু করছি। আজ আমি তোমাদের আমাদের মাধ্যমিক পাঠ্যসূচির যে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, সে বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব কিছু। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে বায়ুমণ্ডল কি। যদিও এই বিষয়ে আমরা ক্লাস 8-এ কিছু আলোচনা করেছি, আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে তোমাদের পূর্বের সেই জ্ঞান বা জানা তথ্য উঠে আসবে, কিছু তোমরা বুঝতে পারবে। তো বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর চারিদিকে চাদরের মতো একটি গ্যাসীয় আবরণ বেষ্টন করে রয়েছে মাধ্যাকর্ষণের টানে, যা ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। এবং এই বায়ুমণ্ডলটি পৃথিবীর আবর্তনের সাথে সাথে বায়ুমণ্ডল আবর্তনশীল। তাহলে বায়ুমণ্ডল আছে কোথায়? পৃথিবীর ওপরে, অর্থাৎ ভূপৃষ্ঠের ঊর্ধ্বে, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত একটি গ্যাসীয় আবরণ, যেটা মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর চারিদিকে আটকে আছে এবং পৃথিবীর সঙ্গে সঙ্গে সেটাও আবর্তনশীল। এখন এই বায়ুমণ্ডলের কি প্রয়োজন? কি পৃথিবীতে যে জীবমণ্ডল অবস্থান করছে, এই জীবমণ্ডলের অস্তিত্ব রক্ষায় এই বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বায়ুমণ্ডল আছে বলেই আমাদের পৃথিবীতে আজকে প্রাণের অস্তিত্ব রয়েছে। পৃথিবীতে জীবন ধারণের জন্য যে উপযোগী উষ্ণতার প্রয়োজন, সেটা এই বায়ুমণ্ডলের উপস্থিতির কারণেই সম্ভব। বায়ুমণ্ডল বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। বায়ুমণ্ডলের প্রধান 3টি উপাদান হলো: 1 নম্বর হচ্ছে গ্যাসীয় উপাদান, 2 নম্বর হচ্ছে কঠিন বস্তু কণা, 'যাকে আমরা অ্যারোসল বলতে পারি, 3 নম্বর হচ্ছে জলীয় বাষ্প। এই 3টে হচ্ছে বায়ুমণ্ডলের প্রধান উপাদান। এখন গ্যাসীয় উপাদান কোনগুলো? বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান বলতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন, মিথেন, জলীয় বাষ্প
এই জলীয় বাষ্প বলছি, সরি, ওজোন ইত্যাদি হচ্ছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানকে যদি আমরা টোটাল 100% ধরি, তো তার মধ্যে এই নাইট্রোজেন এর উপস্থিতি হচ্ছে 78.084%, 100%-এর মধ্যে। অক্সিজেনের উপস্থিতি 20.084%। কার্বন ডাইঅক্সাইড খুব কম, 0.033%। বায়ুমণ্ডলের মোট উপাদানের প্রায় 99% হচ্ছে তোমার নাইট্রোজেন আর অক্সিজেন, মানে সব থেকে বেশি। এবং বায়ুমণ্ডলের এই দুটি উপাদানের আনুপাতিক হার হচ্ছে 4:1। নাইট্রোজেন এবং অক্সিজেনের আনুপাতিক হার হচ্ছে 4:1। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক কোন গ্যাসটি অবস্থিত? নাইট্রোজেন, পরিমাণ 78.084%। অক্সিজেনের পরিমাণ কত? দ্বিতীয় সর্বাধিক কোন গ্যাসটি রয়েছে বায়ুমণ্ডলে? অক্সিজেন, যার পরিমাণ হচ্ছে 20.084%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে কত? 0.033%। বায়ুমণ্ডলের 99% কোন দুটি গ্যাস অবস্থিত? নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেন এবং অক্সিজেনের আনুপাতিক হার কত? 4.4:1%। এই হলো গ্যাসীয় উপাদান। এবার এই গ্যাসীয় উপাদানগুলি গুরুত্ব কি আমাদের বায়ুমণ্ডলে বা আমাদের পরিবেশে? তো গ্যাসীয় উপাদানগুলি বায়ুমণ্ডলে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও আমাদের প্রাণী জগতের বা উদ্ভিদের শ্বসনের কাজে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়। উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য CO2 কে ব্যবহার করে। নাইট্রোজেনটা গ্যাসীয় উপাদান হিসাবে প্রাণীজগৎ ব্যবহার না করলেও রাসায়নিক উপাদান হিসাবে কিন্তু সেটাকে ব্যবহার করে থাকে। এবার আসা যাক কঠিন বস্তুকণা বা অ্যারোসল। কঠিন বস্তুকণা বলতে আমাদের বায়ুমণ্ডলে বা আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের ধূলিকণা, বালুকণা, তোমার ছাই, লবণকণা ইত্যাদির উপস্থিতিকে বোঝায়। আর এই সমস্ত কঠিন বস্তুকণাকে বলা হয় অ্যারোসল। বায়ুমণ্ডলে ভাসমান কঠিন বস্তুকণাকে কি বলে? অ্যারোসল বলে। এখন এই অ্যারোসলের উৎস যেমন তোমার হচ্ছে ছাই। ছাই আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুদ্গম হয় তখন উৎপন্ন হতে পারে। দাবানলের ফলে পরিবেশে ছাই উৎপাদন হতে পারে। কঠিন বস্তুকণা আসে তোমার শিল্প কলকারখানা থেকে আসতে পারে। লবণ কণাটা সমুদ্রের থেকে আসতে পারে। উদ্ভিদ থেকে পরাগরেণু উপস্থিতি আমাদের এই কঠিন বস্তুকণা এই বায়ুমণ্ডলে যোগান দেয়। এবার এই কঠিন বস্তুকণাও কিন্তু এই বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধান ভূমিকা উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে এবং এই কঠিন বস্তুকণাকে আশ্রয় করে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, বরফকণা বা তোমার জলকণায় পরিণত হয়। এই কঠিন বস্তুকণার উপস্থিতির কারণে আমরা আকাশকে অনেক সময় নীল দেখি, কখনো গোধূলি হয়, কখনো উষা হয়, ইত্যাদি হচ্ছে এই কঠিন বস্তুকণার ফলেই। তাহলে কঠিন বস্তুকণা আমাদের বায়ুমণ্ডলে উষ্ণতাকে নির্ধারণ করে, জলীয় বাষ্পকে ঘনীভূত হয়ে জলকণায় বা বরফ কণায় পরিণত হতে সাহায্য করে। এবার আসা যাক জলীয় বাষ্প। জলের বাষ্পের রূপকে বলা হয় জলীয় বাষ্প। সূর্য থেকে যে উত্তাপ আমাদের পৃথিবীতে আসে তার ফলে জল পৃথিবী পৃষ্ঠে নদ, নদী, সমুদ্র, হ্রদে যে জল আছে সেই জল বাষ্পে পরিণত হয়। সেই জলীয় বাষ্প আমাদের এই বায়ুমণ্ডলে অবস্থান করছে।
এই জলীয় বাষ্প আমাদের পরিবেশে বা বায়ুমণ্ডলে ঘনীভূত হয়ে মেঘ, বৃষ্টি, কুয়াশা ইত্যাদি রূপ ধারণ করে আমাদের বায়ুমণ্ডলে অবস্থান করে। এই জলীয় বাষ্প কিন্তু সমগ্র বায়ুমণ্ডল অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি সব জায়গায় কিন্তু অবস্থান করে না। জলীয় বাষ্পের সর্বাধিক উপস্থিতি লক্ষ্য করা যায়, মানে সব জলীয় বাষ্পগুলি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার মধ্যে অবস্থান করে, অর্থাৎ এইটুকুর মধ্যে। এবং জলীয় বাষ্পের প্রায় 90% 6 কিমির মধ্যে, ভূপৃষ্ঠ থেকে 6 কিমির মধ্যে 90% জলীয় বাষ্প কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন আরেকটা বিষয়, যে উপাদান 3টে গ্যাসীয়, তাহলে বায়ুমণ্ডলের উপাদান কয়টি? গ্যাসীয় উপাদান, কঠিন বস্তু কণা আর হচ্ছে জলীয় বাষ্প। তাদের গুরুত্ব আমাদের করতে হবে সিলেবাস অনুসারে। তার আগে আরেকটা জিনিস, বায়ুমণ্ডলের সর্বাধিক গুরুত্বটা কোথায় জানো? আমাদের এই পৃথিবীতে পৃষ্ঠে উদ্ভিদ আছে, প্রাণী আছে, মানুষ সবাই বসবাস করছে। একমাত্র আলোর উৎস হচ্ছে এই সূর্য। সেই সূর্য থেকে যে আলোটি আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় তার মধ্যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি থাকে। সেই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিটি এই বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়ে আমাদের পৃথিবী পৃষ্ঠে আসে বলে আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সুস্থভাবে বজায় রয়েছে, না হলে জীবকুল ধ্বংস হয়ে যেত। তাহলে বায়ুমণ্ডলের প্রথমেই প্রয়োজনীয়তা কি, তারপর উপাদান, প্রত্যেকটি উপাদানের গুরুত্ব হলো আমাদের এতটুকু আলোচনা। এবার স্তর বিন্যাস। কার? বায়ুমণ্ডলের। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে আমরা দুটো ভাবে করে থাকি। একটা হচ্ছে উপাদানের ভিত্তিতে, আর একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে। উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা যায়, একটা উপাদানের ভিত্তিতে, একটি উষ্ণতার ভিত্তিতে। উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডল দুই প্রকার, একটি হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। এবার হোমোস্ফিয়ার বা সমমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের এটা 0 ভূপৃষ্ঠ, এটা হচ্ছে 10,000 কিমি ঊর্ধ্বাকাশ। তো ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশে প্রায় 88 কিমি পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলি সম অবস্থায় বিস্তৃত থাকে। এই অংশটিকে বলা হয় সমমণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের যে অংশে বিভিন্ন উপাদান, গ্যাসীয় উপাদানগুলি সমান পরিমাণে বিস্তৃত রয়েছে তাকে বলা হয় সমমণ্ডল। আর 88 কিলোমিটার থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত অংশে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলি অসমানভাবে বিস্তৃত থাকায় তাকে বলা হয় বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এই সমমণ্ডলের মধ্যে তোমার বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে 4টি স্তর, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার,
মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার অবস্থান করে। সমমণ্ডলের মধ্যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি, বিশেষত প্রধান যে গ্যাসীয় উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো প্রায় সমান পরিমাণে বণ্টিত থাকে। কিন্তু বিষমমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলির উপস্থিতি আলাদা আলাদা হয়। আর এই বিষমমণ্ডলকে আবার, তাহলে সমমণ্ডলের বিস্তার হচ্ছে 0 থেকে 88 কিমি, আর বিষমমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 88 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত। এই সমমণ্ডল এর ঊর্ধ্বে যে অংশ বিষমমণ্ডল, এই বিষমমণ্ডলকে আবার উপাদানের ভিত্তিতে 4টি স্তরে ভাগ করা যায়। তাহলে বিষমমণ্ডলকে উপাদানের ভিত্তিতে কয়টি স্তরে ভাগ করা যায়? 4টি। কি কি? প্রথম হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, তৃতীয় হচ্ছে হিলিয়াম, আর চতুর্থ হচ্ছে হাইড্রোজেন স্তর। তাহলে বিষমমণ্ডল 4টি স্তরে বিভক্ত: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর আর হাইড্রোজেন স্তর। 88 কিলোমিটার থেকে বায়ুমণ্ডলের 88 থেকে ঊর্ধ্বাকাশে প্রায় 200 কিমি পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। আর 200 কিলোমিটার থেকে প্রায় 1125 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে বলা হয় পারমাণবিক অক্সিজেন স্তর। তাহলে 88 থেকে 200 কিমি পর্যন্ত আণবিক নাইট্রোজেন স্তর, 200 থেকে 1125 কিমি পর্যন্ত পারমাণবিক অক্সিজেন স্তর, আর 3540 কিমি থেকে 1125 থেকে 3540 কিমি পর্যন্ত হচ্ছে হিলিয়াম স্তর। তার উপরে 3540 থেকে 10,000 কিমি পর্যন্ত হচ্ছে সব থেকে হালকা হাইড্রোজেন। হাইড্রোজেন স্তর। তাহলে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস উপাদানের ভিত্তিতে প্রধানত 2 প্রকার, হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার। যেখানে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলি সমান পরিমাণে বণ্টিত থাকে তাকে বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। আর বায়ুমণ্ডলের যে অংশে অর্থাৎ 88 থেকে 10,000 কিমি পর্যন্ত যে অংশে বিভিন্ন উপাদানগুলি অসমানভাবে বণ্টিত থাকে তাকে বলা হয় বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এই বিষমমণ্ডলকে উপাদানের ভিত্তিতে 4টি ভাগে ভাগ করা যায়। সব থেকে নিচে হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, কত? 88 থেকে 200 কিমি পর্যন্ত। তারপর 200 থেকে 1125 কিমি পর্যন্ত বিস্তৃত হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর, আর 1125 থেকে 3540 কিমি পর্যন্ত বিস্তৃত যে বায়ুমণ্ডলীয় স্তর সেটা হচ্ছে হিলিয়াম স্তর। আর সবশেষে অর্থাৎ বায়ুমণ্ডলের একদম ঊর্ধ্বাংশে এবং বিষমমণ্ডলের একদম সর্বশেষ স্তরটি হলো হাইড্রোজেন স্তর।
তাহলে আমাদের এই অংশ পর্যন্ত প্রশ্ন হতে পারে কি, উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায়, চিত্র সহ আলোচনা করো, 3 মার্ক দিতে পারে, হতে পারে। হোমোস্ফিয়ার বলতে কি বোঝো, হেটেরোস্ফিয়ার বা বিষমণ্ডল বলতে কি বোঝো, হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারের মধ্যে পার্থক্য নিরূপণ করো, তারপর হেটেরোস্ফিয়ারের শ্রেণীবিভাগগুলি চিত্র সহ ব্যাখ্যা করো, 3 মার্ক। এছাড়া তোমাকে শর্ট প্রশ্নের জন্য জিজ্ঞাসা করতে পারে হেটেরোস্ফিয়ার বা বিষমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম কি, অপশন দিয়ে দিল আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেন, তাহলে উত্তর হবে হাইড্রোজেন স্তর। বিষমণ্ডলের সর্বপ্রথম বা সব থেকে নিচের স্তরটির নাম কি, আণবিক নাইট্রোজেন স্তর। তাহলে আমরা যদি এই চিত্রটিকে মনে রাখতে পারি তাহলে সমস্ত প্রশ্নের উত্তর আমরা কিন্তু প্রায় করে ফেলতে পারবো। এছাড়া তোমাকে বিস্তৃতি দিতে পারে যে হিলিয়াম স্তরের বিস্তৃতি হলো 88 থেকে 200 কিমি, 200 থেকে 1125 কিমি, 1125 থেকে 3540 কিমি, 3540 থেকে 10,000 কিমি। উত্তর হচ্ছে 1125 থেকে 3540 কিমি। তো যাই হোক, তোমরা এতটা করবে। এরপরে স্তর বিন্যাস হচ্ছে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। তো আমাদের যে বায়ুমণ্ডল অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশ, একে আমরা উষ্ণতার ভিত্তিতে আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আমাদের পৃথিবীতে উষ্ণতার একমাত্র উৎস হচ্ছে সূর্য। সূর্যের আলোয় আমাদের পৃথিবী আলোকিত হয় এবং সেই আলো বা তাপ গ্রহণ করে আমাদের পৃথিবী উত্তপ্ত হয়। কিন্তু সেই উষ্ণতা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাওয়া যায় সব জায়গায় সমান হারে উষ্ণতা কিন্তু থাকে না। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা পরিবর্তিত হয়, কোথাও বৃদ্ধি পায়, কোথাও হ্রাস পায়। এই উষ্ণতা হ্রাস বৃদ্ধির পরিমাণের উপর নির্ভর করে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বাকাশ অর্থাৎ বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরকে প্রায় 6টি ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, সর্বশেষ হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায়, 6টি স্তরে। কি কি? প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। প্রশ্ন হলে হবে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে কয়টি স্তরে ভাগ করা যায়। সর্বপ্রথম স্তরটির নাম কি? ট্রপোস্ফিয়ার। সর্বশেষ স্তরটির নাম কি? ম্যাগনেটোস্ফিয়ার।